সাবস্ক্রাইবারের কাছ থেকে উপহার পাওয়ার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। তাদের এই ভালোবাসা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এই উপহারটার পেছনে সত্যি অনেক ভালো লাগা কাজ করছে। এত ভালোবাসা আর সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইবারের কাছ থেকে এমন ভালোবাসা পাওয়া আমার জন্য অনেক বড় প্রাপ্তি। উপহারটার চেয়ে পেছনের ভালোবাসা আর আন্তরিকতাটাই আমার কাছে বেশি মূল্যবান। আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসায় আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। এমন সারপ্রাইজ পেয়ে সত্যি মনটা ভরে গেল। অনেক অনেক ধন্যবাদ। এত ভালোবাসা পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার। ইনশাআল্লাহ সামনে আরও ভালো কন্টেন্ট নিয়ে হাজির হব। পাশে থাকার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। আমার একজন সাবস্ক্রাইবার আমার জন্য গ্রাম থেকে আম পাঠিয়েছে। আমগুলো যেমনই হোক না কেন, কিন্তু আমগুলো পাঠানোর পেছনে যে আন্তরিকতা আর ভালোবাসাটা ছিল, সেটাই আমার কাছে সবচেয়ে বড় মূল্যবান। মুস্তাকিমের বাবা আসার টাইমে উনি রাস্তা থেকে আমার জন্য কিছু আম দিয়েছে আর বলেছে, ভাইয়া ভাবিকে বলবেন আমি ওনার একজন রেগুলার ভিউয়ার্স, ওনার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে, ওনার জন্য উপহার হিসেবে আমগুলো দিয়ে দিলাম, আপনি নিয়ে যান। মুস্তাকিমের বাবা আমাকে ফোনে বলছিল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তা আমি বললাম কি, বলো এসে তারপর বলবো। তারপরে এই আমগুলো দিয়ে বলল, এই যে তোমার একজন সাবস্ক্রাইবার তোমাকে আম দিয়েছে, খেয়ে তারপর রিভিউ দিতে বলছে। তো আমগুলো মাশাআল্লাহ খুব ভালো ছিল, একদম টাটকা ফ্রেশ, গাছ থেকে পেড়ে আমাদের জন্য পাঠানো হয়েছিল। মুস্তাকিমের বাবা আসার টাইমে সোহানার জন্য দুধ নিয়ে এসেছে আর ওর দাদু একটা আচারের বয়রম দিয়েছিল, টক মিষ্টি ঝাল আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা পরে দেখবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা সম্মান। যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। যেই গরম পড়েছে আমার কাছে মনে হয় না অতটা ভালো থাকা সম্ভব। গরমে জীবনটা একদম হাঁসফাঁস অবস্থা। যাদের ঘরে বয়স্ক এবং শিশু বাচ্চা আছে তারা একটু সাবধানে থাকবেন, তাদেরকে একটু টেক কেয়ার করবেন। এই প্রচণ্ড গরমে আমরা যারা বাসা বাড়িতে আছি তারা তো কাজকর্ম করে একটু ফ্যানের নিচে বসতে পারি, একটু ঠান্ডা হয়ে আবার রান্নাঘরে আসতে পারি, কাজ করতে পারি। কিন্তু যারা বাইরে যে কাজ করছেন, খেতে খামারে কাজ করছেন, তাদের কিন্তু অনেক কষ্ট। আসলে এরকম গরম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। সত্যি কথা বলতে কি, আমাদের বাংলাদেশে এখন যা ঘটছে বর্তমানে, সেই তুলনায় গরমটা আমাদের প্রাপ্য। কারণ আযাব হিসেবে গরমটা আমরা আমাদের জন্য নিজেরাই চেয়ে এনেছি আল্লাহর তরফ থেকে। কি বলবো, বলার ভাষা নাই। বাংলাদেশে এখন আমরা কেউ নিরাপদ না, না মেয়ে, না ছেলে, না বাচ্চা, না বয়স্ক। এখন আমরা কোথাও নিরাপদ না, না ঘরে না বাহিরে। কি যে একটা অবস্থা, সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। এই গরমটা আসলে আমরা ডিজার্ভ করি, কিছু বলার ভাষা নাই। তো ভিউয়ার্স, ভিডিওটা আমি শুরু করেছিলাম গতকাল সন্ধ্যে থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছিলাম, নাস্তা খাওয়া শেষ করলাম। এর আগে যে কিছু শুটকি শুকাতে দিয়েছিলাম আপনারা সবাই দেখেছিলেন, সেই শুটকিগুলো আমি 2 দিনে শুকিয়েছিলাম। তারপরে যে কিছু মাছ রেখে দিয়েছিলাম ওইগুলো দেওয়া হয় না, আজকে সেই মাছগুলো নামিয়ে নিয়েছি। এখন যে প্রচণ্ড গরম, সেই সাথে রোদ, এক রোদে আমার কাছে মনে হয় শুটকিটা শুকিয়ে যাবে। সকাল সকাল শুটকিটা দিয়ে দিলাম, যেহেতু আমার এই পাশে রোদ বেশিক্ষণ থাকে না, একটা দুপুর পর্যন্ত পাই, তারপরে তার রোদ পাই না। তো 2 দিন লাগে শুটকিগুলো শুকাতে। প্রচণ্ড গরমে কাজ করতে সত্যি খুব কষ্ট হয়, বিশেষ করে রান্নাঘরের কাজটা। তো বাকি কাজকর্মগুলো ঘরে বসে করতে পারি, যেমন কাটাকাটি, ঘর মোছা, গোছানোর কাজগুলো, এগুলো ফ্যান ছেড়ে তারপর করতে পারি। কিন্তু রান্নার কাজটা তো আর ফ্যান ছেড়ে করা সম্ভব হয় না। রান্নাঘরের কাজটা করতে খুবই কষ্ট হয়, অনেক বেশি খারাপ লাগে। তো কিছুক্ষণ পরপরই রান্না শেষ করে দেখা যায় ফ্যানের নিচে এসে বসি, আবার একটু ঠান্ডা হয়ে আবার রান্নাঘরে যাই, কাজ করি। এভাবেই চলছে। জানি না কবে বৃষ্টি হবে, সত্যি খুব বেশি গরম। এইদিকে শুটকিগুলো দিয়ে দিলাম,
তো আজকে না শুটকিগুলো বেশিক্ষণ রাখতে পারি নাই, কারণ একটা কাক এসে অনেক বেশি জ্বালাতন করছিল। তবে আজকে বেশিক্ষণ শুটকিগুলো রোদ্রে রাখা হয় নাই। দেখলাম যে না, কাকটা বারবারই শুটকিগুলো নিয়ে যাচ্ছে একটা একটা করে। মাত্র কিছুক্ষণ রোদ পাওয়ার পরে শুটকিগুলো ঘরে নিয়ে আসতে হলো। তো তারপরে আর দেওয়াই হয় নাই, কারণ রোদ তেমন একটা ছিল না। বেশ কিছুদিন সংসার থেকে ছুটি নিয়েছিলেন, তো তার সময়টা নাকি ভালোই কেটেছিল। সংসারে কোনো প্যারা ছিল না, একদম রিল্যাক্সে সময়টা কাটিয়েছিলেন। তো সংসারে আসার পর আবার সেই পুরনো রুটিন, বাজার করো, এই করো, সেই করো, বউয়ের ঘ্যান ঘ্যান সহ্য করো। তো কি আর করা, সংসার যেহেতু উনি শুরু করেছেন, এই ঘ্যান ঘ্যান তো তার শুনতেই হবে। তো সকালবেলায় কিছু সবজি বাজার আর ছোট মাছ এনে দিয়ে তারপর উনি মার্কেটে চলে গিয়েছেন। এদিকে গতকাল রাতে আসার টাইমে কিছু লেচু এনেছিল, সেই লেচুগুলো প্যাকেট থেকেই খাওয়া হয়েছিল। তো ভাবলাম যেই কটা আছে এই কটা একটু সুন্দর করে তুলে রাখি। আমাদের ঘরে লেচু আমি আর মুস্তাকিম তেমন একটা পছন্দ করি না, সোহানা কিন্তু লেচু অনেক বেশি পছন্দ করে। তবে গতবার লেচু খাওয়ার টাইমে পোকা দেখেছিল, তখন থেকে লেচু তেমন একটা খেতে চায় না, অনেক ভয় পায়। লেচুটা আমার এখন ছিলে দিতে হয়, তারপর দেখিয়ে তারপর দিলে ও খায়। তো যাই হোক, এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তারপরে ছোট মাছগুলো আনা হয়েছিল, ছোট মাছ বলতে পাবদা মাছ। মাছগুলো কেটে ফ্রিজে রাখবো, আজকে আর পাবদা মাছ রান্না করব না। তো ভিউয়ার্স, আমরা তো ঈদের আমেজ কাটিয়ে নর্মাল লাইফে ফেরা শুরু করেছি। অলরেডি আমার নর্মাল লাইফ শুরু, সংসার, প্যারা সব কিছু নিয়ে আবার শুরু করলাম। কারণ এই কয়দিন অনেক বেশি টেনশন ফ্রি ছিলাম, রান্নাবাড়া তেমন ঝামেলা ছিল না। পুরুষ মানুষ বাসায় থাকলে কিন্তু একটা টেনশন থাকে, সময় মতো রান্না, তারপর কি খাবে, এরকম একটা টেনশন থাকে। আর যেহেতু আমরা মা ছেলে মেয়ে 3 জন ছিলাম, একবেলা রান্না করে 3 বেলা খেয়েছি, সত্যি খুব ভালো একটা সময় কেটেছে। তো মোস্তাকিমের বাবা যেদিন আসতেছে গ্রাম থেকে, সোহানাকে বলতেছি যে আজকে থেকে শেষ একদম ফ্রি থাকা, আর টেনশন যে ছিল না রান্না বাড়ার। তো আজকে থেকে আবারও টেনশন শুরু। তো সোহানা বলতেছে আম্মু তোমারও ছুটি শেষ, ঈদে সবার সাথে তুমিও ছুটি কাটিয়েছ। তো সত্যি কথা, আমিও ছুটি কাটিয়েছিলাম, বেশ ভালোই লেগেছে কয়েকদিন, তেমন একটা ঝামেলা ছিল না, প্যারাও ছিল না। তো যাই হোক, কিছু কিছু প্যারা তো আমাদের করতেই হবে, কারণ আমরা যারা সাংসারিক মেয়ে আমরা এই প্যারাটাকে অনেক বেশি ভালোবাসি। তো আপনারা যারা ছুটি কাটিয়ে আপনাদের গন্তব্যে ফেরা শুরু করেছেন, তাদের প্রতি রইল অনেক দোয়া, নিরাপদে আপনাদের গন্তব্যে ফিরবেন, আল্লাহ পাক আপনাদের সহায় হোক। এইদিকে মাছগুলো বক্সে করে ফ্রিজে তুলে রাখলাম। দুপুরে খাওয়ার জন্য প্রথম 3টা ডিম ভুনা করব, আর ভাত বসিয়ে দিয়েছি ওই পাশে। সকালে দুন্দুল নিয়ে এসেছিল, দুন্দুলগুলো এত বাড়তি ছিল, মানে কি বলবো, একদম কচি না, ওইগুলো তরকারি খাওয়া যাবে না। তো কি করব ভেবে পাচ্ছিলাম না, তখন চিন্তা করলাম দুন্দুলগুলো না হয় ভর্তা বানিয়ে ফেলি সিদ্ধ করে। তো এই জন্য কুচি করে কেটেছি, সিদ্ধ করে তারপর বাগার দিব, শুকনো মরিচ ভেঙে দিয়ে, এটা খুব ভালো লাগে খেতে। আর দুপুরের জন্য 3 জনের জন্য 3টা ডিম ভুনা করব, রাতের জন্য কই মাছ ভুনা করে রাখবো। কোনো কাজই কিন্তু সহজ না, রান্নাবাড়া যেমন কঠিন, সংসারটা যেমন কঠিন, তার চেয়ে বেশি কঠিন ইউটিউব। এই যে দেখেন, আপনাদের সাথে বকবক করছি, গরমের মধ্যে বসে ঘেমে যাচ্ছি, তাড়াহুড়ো করে কথা বলছি। তো জানি না আমার আজকের ভয়েসটা কেমন হবে, খুব তাড়াহুড়ো করে কথা বলছি, কতক্ষণে ভয়েসটা দিয়ে একটু ফ্যানের নিচে বসবো। খুব বেশি খারাপ লাগছে, কিন্তু একদম ঘেমে একাকার হয়ে যাচ্ছি, তারপরে ভয়েসটা দিতে হচ্ছে যেহেতু ভিডিও ছাড়তে হবে সময় মতো। এমনি তো এখন আমার কোনো সময় নাই নির্দিষ্ট, যখন মন চায় তখনই ছাড়ি, কারণ টাইমটা একদম মেনটেন করতে পারছি না। এক গরম, দ্বিতীয় ফেসবুকেও কাজ করছি, দুইটা নিয়ে খুব বেশি ঝামেলার মধ্যে থাকতে হয়, কোনটা রেখে কোনটা করব বুঝতে পারি না। তো যাই হোক, এদিকে কিন্তু ডিম ভুনাটা হয়ে গিয়েছে, আর ওই পাশে দুন্দুলটাও সিদ্ধ হচ্ছে। ডিম ভুনা বা ডিম ভাজা, এই দুইটা যেটাই হোক না কেন, আমি ডিম দিয়ে একদমই ভাত খেতে পারি না। ডিম দেখলে আমার অনেক বেশি কান্না আসে। অনেকে ডিম এত বেশি পছন্দ করেন, 3 বেলায় ডিম খেতে পারেন, আর আমি এক বেলাও ডিম দিয়ে ভাত খেতে পারি না, কিন্তু বাধ্য হয়ে মাঝে মধ্যে খেতে হয়, কিছু করার নাই।
মাছটা রান্না করতে যেহেতু দেরি হবে, তাই ভাবলাম আগে ডিম ভুনা করে আমরা খেয়ে নিব দুপুরে ভাত, তারপর আস্তে ধীরে রান্না করব। এদিকে দুন্দুল সিদ্ধ হয়ে গিয়েছে, বাগার দিয়ে দিলাম আর কিছু শুকনো মরিচ ভেজে এখন হাতে ভেঙে দিব। এভাবে দুন্দুল ভর্তা কে কে করেন চাইলে কমেন্টসে জানাতে পারেন। যেহেতু বিচি বেশি ছিল, ব্লেন্ডার করলে মনে হয় বেশি ভালো হতো, তারপরেও খারাপ লাগে নাই, বেশ ভালোই লেগেছে। অনেক বিচি ছিল। দুন্দুল ভর্তাটা কিছুক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করতে হয়। তো প্রায় কিন্তু হয়ে এসেছে, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিব। এই দুন্দুলটা যদি একটু কচি হয় তাহলে খেতে বেশ ভালো লাগে, আর কচি হলে আমি মাছ দিয়ে রান্না করতাম। যেহেতু দুন্দুলটা একটু জালি ছিল তাই ভর্তাটা করে ফেললাম, ফেলে দিব এতগুলো দুন্দুল। আর দুন্দুলের কিন্তু বেশ ভালোই দাম। মোস্তাকিমের বাবা যেহেতু দুন্দুল ভর্তা পছন্দ করে তাই এইভাবে করে রাখলাম। আর শেষমেশ এখন ওই পাশের চুলায় একটু পানি বসালাম, মানে 1 কলসি পানি বসালাম ফুটানোর জন্য। আর এই পাশে কই মাছ ভাজা বসিয়ে দিলাম, কই মাছটা ভেজে আলু কুচি কুচি করে তারপর ভুনা করব। কই মাছটা দো পেঁয়াজা করলে ভীষণ ভালো লাগে, তবে এটা যেহেতু চাষের কই মাছ, চাষের কই মাছটা একদমই ভালো লাগে না, যতই ভালো করে রান্না করেন না কেন। আমার কাছে চাষের কই মাছটা জানি কেমন লাগে, একদমই খেতে ইচ্ছে করে না। তবে কই মাছ দেশিটা আমার খুব বেশি পছন্দ, সেটা দো পেঁয়াজা করলে অনেক বেশি মজা লাগে, একটু তরকারি দিয়ে অনেকগুলা ভাত খাওয়া যায়। তো এদিকে মশলাটা কষিয়ে আলু কুচি করে দিয়েছিলাম, সেটা দিয়ে ভালো মতো কষানোর পর টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছুক্ষণ কষানোর পর কই মাছগুলো দিয়ে দিব, সামান্য একটু ঝোল দিয়ে আজকে এটা রান্না করব। রান্নাবাড়া শেষ করে বিকালে একটু রেস্ট নিয়ে একটু মার্কেটে যাব। অনেক দিন ধরেই সোহানা বলছিল মার্কেটে যাওয়ার জন্য, আসলে যেই গরম, এই গরমে কোথাও বের হওয়া সম্ভব না। আর ঈদের মধ্যেও বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাইনি, যেহেতু মুস্তাকিমের বাবা ছিল না বাসায়, আমি কোথায় নিয়ে যাব ওদেরকে। তো বলেছে সামনের সপ্তাহে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব, একটু ঠান্ডা পড়ুক, গরমটা কমুক। আর সোহানা স্কুল খুলে যাবে, তখন তো ওকে নিয়ে মার্কেটে যাওয়া সম্ভবও না। তো আজকে বাধ্য হয়ে বের হতে হলো। বিকেলবেলা কাজকর্ম সব শেষ করে আমরা মা মেয়ে ছেলে মিলে মার্কেটে গিয়েছিলাম। তো কি মার্কেট করেছি সেটা অবশ্যই আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। যদিও আমার আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, আসলে কোনটা রেখে কোনটা কাটবো। তো যেহেতু বড় ভিডিও, কেটে ছেটে যতটুকু সম্ভব শেয়ার করার অতটুকুই করেছি। বড় ভিডিও যেমন আপনাদের দেখতে খারাপ লাগবে, বিরক্ত লাগবে, ঠিক তেমনি ভয়েস দিতেও আমার অনেক বেশি বিরক্ত লাগে। তো যাই হোক, আমরা বিকেলে শপিং করতে গিয়েছিলাম, খুব তাড়াতাড়ি গিয়েছি এবং তাড়াতাড়ি চলে এসেছি, তেমন হাঁটাহাঁটি করি নাই, কারণ আমাদের যা টার্গেট ছিল সেটাই শুধু এনেছি, এর বাহিরে হাঁটার সময় নেই, কারণ প্রচুর গরম। আর মার্কেটে গেলে বোঝেনই তো, মানুষের গরম আরও বেশি লাগে। মার্কেটে যাওয়ার পর এত পরিমাণ মানুষ, সবসময় দেখেছি ঈদের আগে মানুষ বেশি থাকে, কারণ ঈদের কেনাকাটায় জমজমাট থাকে সেজন্য। আর ঈদের পরে এত কেনাকাটা মানুষ কিভাবে করে আল্লাহ পাকই জানে, এত টাকা মানুষ কই পায়। তো যাই হোক, আমরা আমাদের ঈদের সালামি দিয়ে কিছু কেনাকাটা করেছি। সোহানা সালামি পেয়েছিল, ওর চাচু দিয়েছিল, ওর বাবা দিয়েছিল, সেই সাথে রোজার ঈদের কিছু সালামি ছিল, গ্রামে যখন নানু বাড়ি গিয়েছিল ওর আন্না, তারপর মামা নানু দিয়েছিল, সেই সালামি ও একসাথে করে রেখেছে, ওইটা দিয়েও কিছু কেনাকাটা করেছে। আর মোস্তাকিমের বাবা আমাকে ঈদের দিন সালামি দিয়েছিল, সেই সালামি দিয়ে আমি সংসারের জন্য কিছু কেনাকাটা করেছি, ওইখানে আপনারা দেখতেই পেলেন। তো সোহানার টাকা দিয়ে সোহানা 2টা টি শার্ট কিনেছে বাসায় পরার জন্য, যেহেতু প্রচুর গরম। সবসময় বাসায় পরার জন্য একটু অন্যরকম টি শার্ট কিনে দিতাম, তবে এবার একটু অন্যরকম নিয়ে এসেছি। এবার একটু ডিজাইন, আমি সবসময় একটু নর্মাল কিনে দিই, কোনো ডিজাইন থাকে না, অত ডিজাইনের আমার ভালো লাগে না। এবার যেহেতু ওকে সাথে নিয়েছি, ওর তো একটু ডিজাইন পছন্দ। আর সত্যি কথা বলতে ওর পছন্দ আমার পছন্দ একদমই বনে না, আমি আমার পছন্দ মতো সবসময় ওর জন্য কেনাকাটা করেছি। তো এদিকে একটা প্যান্ট কিনেছি আর 2টা শর্ট টপস কিনেছি। আমাদের বেশি ঘুরতে হয় নাই, আমরা একটা মার্কেটে যেয়ে এগুলো সব কিনেছি। আর আমি একটু 99 গিয়েছিলাম, সেখান থেকে যে ছুরি, তারপর ডিমের একটা
বক্স, তারপর হচ্ছে রুটি রাখার একটা বক্স, 2টা কারি বাটি আর হচ্ছে একটা কাপ নিয়ে এসেছিলাম। তো এই কাপগুলো না ফেসবুক অনেক বেশি ভাইরাল, তো ভাবলাম একটা কাপ নিয়ে আসি, ভিডিও করতে কাজে লাগবে। এইদিকে 2টা টপস নিয়েছিলাম, দোনোটা টপস আমার পছন্দের, তো আমি পছন্দ করে কিনেছি। যদিও সোহানা তখন কিনতে চায় নাই, বলছিল অন্যরকম কিনবে, তা আমি জোর করেই এই 2টা টপস এনেছি। আপনাদের কাছে টপস 2টা কেমন লেগেছে, কালার এবং কাজ কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তবে বাসায় আনার পর সোহানা বলছিল না ভালো হয়েছে, পছন্দ হয়েছে। তো আমাদের ঈদ সালামি দিয়ে কেনাকাটা, সেই সাথে পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজ এখান থেকে বিদায় নেব। সবার প্রতি রইল অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং দোয়া। আপনারা যে যেখানেই থাকেন না কেন সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। মন থেকে অনেক অনেক দোয়া আপনাদের জন্য। আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।